ইরানে যে বর্তমানে আন্দোলন চলছে, আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশে যারা নাকি ইসলামপন্থী, বিশেষ করে যারা এই যে ফেসবুক চালায়, তারপরে ইউটিউবে বক্তব্য বিবৃতি দেয় এবং বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন দেখে, এরকম অনেক ইউটিউবার আছে না, তারপরে ফেসবুকের আছে না, আছে কিন্তু বিশেষ করে ইউটিউবে অনেক মানুষ আছে। এবং এগুলো যে খালি বাংলাদেশে আছে তা না, বাংলাদেশের বাইরে ইউরোপ আমেরিকাতে থাকে, মুক্ত স্বাধীন দেশে থাকে, অথচ বাংলাদেশে তারা ইসলামী শাসন চায়। অদ্ভুত না? তো এই এই যে ইরানের যে ঘটনা যেটা ঘটছে, যে আন্দোলন, তাই না? তো এটাতে দেখবেন যে তারা তারা কী পরিমাণে মন খারাপ। বিশেষ করে তুরস্কে যেগুলো থাকে, তুরস্কে কয়েকজন আছে যারা নাকি ইউটিউবে এসে ভিডিও টিডিও বানায়, কট্টর ইসলামপন্থী। তারা কিন্তু কট্টর ইসলামপন্থী। এবং বর্তমানে ইরানে যে ঘটনা ঘটছে, এটার পিছনে কত প্রকারে আমেরিকা, কত প্রকারে ইসরায়েল আছে, এগুলো তারা বলছে এবং এটা সত্য। সো হোয়াট? তাই বলে কি ইরানের মানুষ আসলেই কি রাস্তায় নামে নাই? আসলে তো রাস্তায় নামছে না। এবং এসে তারা জানবাজি লড়াই খালি করছেই না, রীতিমতো সরকারি অফিস আদালত জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। তারপরে পুলিশ, আইআরজিসির বিভিন্ন হেডকোয়ার্টার, সেগুলোকেও পুড়িয়ে দিচ্ছে। এবং বিস্ময়করভাবে আল্লাহর ঘর, মসজিদকে পর্যন্ত তারা কি রেহাই দিচ্ছে না, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, তাই না? এখন এরা কি ইরানের বাইরের লোক নাকি? না, ইরানেরই লোক, তারা এই কাজগুলো করছে। কিন্তু যাই হোক, এই সমস্ত লোকের যে কান্নাকাটি, তারপরে তাদের যে মনক্ষুণ্ণতা, দুঃখ, বেদনা, এগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে। তারা আসলে ইতিহাস পড়ে না এবং ইতিহাস জানেও না। এবং একই সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপারে যে পশ্চিমা দেশগুলোতে থেকে যারা নাকি বাংলাদেশে এই যে ইসলামী শাসন চায়, এটা কী কারণে চায় এটা আমার মাথায় একেবারে ঢোকে না। ওরা যদি সত্যিকার অর্থে ইসলামী শাসনে থাকতে চায়, তাহলে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা, এই সমস্ত দেশে কী কারণে থাকে? তাদের তো থাকা উচিত কোথায়? আফগানিস্তানে, তাই না? না, সেখানে তারা যায় না। যাই হোক, আমার মূল প্রসঙ্গ এটা না। আমার মূল প্রসঙ্গ হচ্ছে এরা কিন্তু ওই কথাবার্তায় হঠাৎ করে দেখলাম যে একটু মানে আশান্বিত হয়ে উঠছে। এখন ইরানের আইআরজিসি এবং মিলিটারি ওরা নাকি রাস্তায় নেমে ওই যে বিক্ষোভকারীদেরকে একেবারে পাখির মতো গুলি করে মারছে, পাখির মতো গুলি করে মারছে। অলরেডি নাকি কয়েকশো মারা গেছে। বিভিন্ন সূত্র থেকে খবর আসছে কি হাসপাতালে নাকি লাশের পর লাশ স্তূপ পড়ে আছে। খুবই দুঃখজনক, তাই না? খুবই দুঃখজনক। এবং আবার খবর দেওয়ার চেষ্টা করলো এখন নাকি এই ইরানি প্রশাসন রাস্তাঘাটে এমনভাবে ব্লকেট দিয়েছে এবং এমনভাবে তারা সাঁড়াশি অভিযান চালিয়েছে, এখন নাকি প্রোটেস্টাররা ঠিক মতো রাস্তায় আসতে পারছে না এবং আস্তে আস্তে নাকি ইসলামী শাসনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এরকম। আমার বক্তব্য হলো যে এইভাবে যদি নিয়ন্ত্রণ যদি করে, গুলি দিয়ে যদি মানুষকে ভয় দেখিয়ে ঘরের মধ্যে ঢুকায়, তাহলেও কি এই যে বর্তমানে যে এই ইরানি এই যে ইসলামী শাসন, এটা কি টিকবে? এরপরেও কিন্তু টিকবে না। কী কারণে টিকবে না? কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে দিয়েছে না যে সাধারণ মানুষকে গুলি করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা তাদের পক্ষ হয়ে তোমাদেরকে অত্যন্ত হার্ড স্ট্রাইক করব। সেই সাথে ইসরায়েলও তো আছে। এখন এই ডোনাল্ড ট্রাম্পের এই এই যে হুমকি, এটা কি মানে হাওয়াই হুমকি নাকি? না, ডোনাল্ড ট্রাম্প হাওয়াই হুমকি দেয় না, সে যেটা বলে সেটা মিন করে। যদিও অবশ্য দেখলাম যে ওই মানে ইয়ে করার জন্য আর কি, মানে নিজেদের আত্মবিশ্বাস টিকিয়ে রাখার জন্যে হুমকি দামকি দিচ্ছে ইরানের মধ্য থেকে। এই যে দেখলাম যে খামেনির বরাত দিয়ে বলা হচ্ছে আমেরিকা বা ইসরায়েল যদি এই ইরানের উপরে আক্রমণ চালায় তাহলে এমন আঘাত হানবে, মধ্যপ্রাচ্য যতগুলো যে মার্কিন যে ইয়ে আছে, ঘাঁটিমাটি আছে, এগুলো নাকি উড়ে দেবে। আচ্ছা, ভালো কথা। দেখি জনগণ যদি এই মানে এই ইসলামী শাসনের যদি অবসান ঘটায়, তাহলে তো আর আমেরিকা বা ইসরায়েল এরা তো আর এগিয়ে আসবে না, তাই না? বা এরা এসে আর বোমা টোমা মারবে না, ধরে নেওয়া যায়। কিন্তু যদি কোনো কারণে এই ইসলামী এই বিপ্লবী সরকার এরা যদি জনগণকে মেরে কেটে সাফা করে দিয়ে তারা তাদের ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় বা রাখে, এবং তাতে যদি সফল হতে যায়, তাহলে তো আমেরিকার স্ট্রাইক তাদের উপরে পড়বে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই
ইরানি শাসক এইবার কিন্তু যে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে এখান থেকে তারা বের হতে পারবে আমার অন্তত মনে হয় না। জিও পলিটিক্স দেখলে আমার সেটাই মনে হয়। এবং এইটা আরও নিশ্চিত করছে কিভাবে জানেন? এর আগে এই আমেরিকা বা ইসরায়েল বহুবার তারা চিন্তা ভাবনা করছে তারা ইরানের উপরে হামলা চালাবে, ওইটা করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলো কিন্তু তারা করছে, এমন না যে করে নাই। কিন্তু সবসময় তারা ফাইনালি পিছু হটে গেছে। কেন? কারণ ওই যে ইরানের পাশে যে আছে না হরমুজ প্রণালী, হ্যাঁ, যেটা নাকি আরব সাগর, ওই যে হরমুজ প্রণালী, তো ওই প্রণালী দিয়ে সারা পৃথিবীতে যে তেল টেল যায়, তার প্রায় মানে 1/4 তেল মনে হয় এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো এতদিন আমেরিকা এবং ইসরায়েল সাহস করে নাই বস্তুত আক্রমণ করলে যদি হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয়, এবং তাহলে গোটা পৃথিবীতে তেলের হাহাকার পড়বে এবং দাম বেড়ে যাবে এবং সেটার মারাত্মক প্রতিক্রিয়া হবে, অনেকটাই ভয়তে। কিন্তু এইবার আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, খুবই ইন্টারেস্টিং একটা কাজ করেছে। সেটা কি? অতীতে আমেরিকা কিন্তু তেল তাদের যে রিজার্ভ আছে বিশাল, এইগুলো কিন্তু ব্যবহার করতো না, বাট এখন কিন্তু তারা এই তেল উত্তোলন করে তারা কিন্তু নিজেরা ব্যবহার করে, রপ্তানিও করে। এগুলো একটা। অর্থাৎ এখন আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভরশীল না, এই জিনিসটা অনেকেই জানে না। মধ্যপ্রাচ্যের অনেক জায়গার তেল তারা উৎপাদন করে তাদের বিভিন্ন কোম্পানি দিয়ে, সেটা তাদের লাভের জন্য করে, কিন্তু ওই তেলের উপরে আমেরিকা অতীতে যেমন নির্ভরশীল ছিল এখন কিন্তু নির্ভরশীল না। এটা গেলে এক। আর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হলো ওই কয়দিন আগে ওই ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে গেল না, যে এখন ভেনিজুয়েলায় যে বিশাল তেলের ভাণ্ডার আছে সেটার পুরো নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। সুতরাং এখন যদি ওই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেলের প্রবাহ ইরান বন্ধ করতে চায়, তাহলে সেটা সফল হবে না, কারণ মার্কেটে অ্যাভেইলেবল ভেনিজুয়েলান তেল কিন্তু চলে আসবে। সো তেমন কোনো প্রভাব পড়বে না। সুতরাং এই মতো অবস্থায় আমেরিকা এই চান্স ছাড়বে? মোটেও ছাড়বে না। এখন অনেকে বলতে পারেন যে আমি আসলে কোন দলের লোক। আমি আসলে ভাই কোনো দলের লোক না, আমি বেসিক্যালি একজন নিরপেক্ষ অবজারভার। আমি ইতিহাসের প্রেক্ষিতে মানব সমাজকে, সভ্যতাকে বিচার বিশ্লেষণ করি, এবং সেই সূত্রে আমি কিন্তু বহুবার বলেছি এই পৃথিবীতে অলওয়েজ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি শাসন করছে, এবং যখন একই সাথে 2টা সাম্রাজ্য অস্তিত্বশীল ছিল, তারা কিন্তু অলওয়েজ প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন নামক সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদের পতনের পর একতরফা আমেরিকা তার নিজস্ব সাম্রাজ্যবাদী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইন দি মিন টাইম ইসলামী সাম্রাজ্যবাদ হালকা হলো তাকে একটু চ্যালেঞ্জ করছে, এবং তার নেতৃত্বে হলো এই ইরান হলো ইসলামী সাম্রাজ্যবাদের হলো প্রতিনিধি। ঠিক আছে? এখন আমেরিকা তো পুঁজিবাদী গণতন্ত্র সাম্রাজ্যবাদের নেতা, তাই না? আর ইসলামী সাম্রাজ্যবাদের নেতা হলো ইরান। তো ভাই 2টা সাম্রাজ্যের মধ্যে তো যুদ্ধ হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে। যে টিকতে পারবে সেই দুনিয়ায় মাতবাড়ি করবে, সোজা হিসাব এটাই। আপনার এই বিশ্লেষণ পছন্দ হোক আর না হোক, আমার তাতে কিছুই যায় আসে না, এটাই চলবে। এখন আমেরিকার সাম্রাজ্যবাদের বহু ত্রুটি বিচ্যুতি আছে, আবার অনেক ভালো জিনিস আছে, কিন্তু সেই তুলনায় ইসলামী সাম্রাজ্যবাদের কি ভালো জিনিস আছে বলেন তো? আমেরিকান সাম্রাজ্যবাদের মধ্যে যে আসলেই ভালো জিনিস আছে সেটার বড় প্রমাণ হচ্ছে খোদ ইসলামী সাম্রাজ্যবাদের প্রবক্তারা আমেরিকায় বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার বুঝছেন? তার মানে ইসলামী সাম্রাজ্যবাদ যদি সত্যিকার অর্থেই মানুষের জীবনকে সুন্দর করত, এবং তাদের যদি নানা রকম অধিকার, মর্যাদা, স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, রাইটস ইত্যাদি যা কিছু এগুলো যদি দিত, তাহলে ইসলামী সাম্রাজ্যবাদের যে সমস্ত সমর্থক গোষ্ঠী তারা কী করে আমেরিকায় বসবাস করে বলেন তো? তাহলে এরাই প্রমাণ করে নানা রকম ত্রুটি বিচ্যুতি যদি থাকেও, তাহলেও অ্যাটলিস্ট আমেরিকান সাম্রাজ্যবাদের মধ্যে বসবাস করা অনেক আরামদায়ক, অনেক স্বাধীনতার মধ্যে থাকা, অনেক অধিকার ভোগ করা। বিষয়টা কি তাই না? এটা থিওরির বিষয় না, বাস্তবেও কি তাই না? দেখেন না, গোটা পৃথিবীতে যারা ইসলামী সাম্রাজ্য কায়েম করতে চায় তার একটা
উল্লেখযোগ্য বেশ কিছু লোকজন দেখবেন যে আমেরিকাতে দিব্যি ভালো আছে, ঘুরে ঘাড়ে খায় লয়, ওখানে বসেই তারা কিন্তু ইসলামের বিজয় কেতন উড়ায়, ইসলামের পক্ষে কথা বলে, গোটা পৃথিবীতে ইসলামী সাম্রাজ্য কায়েমের স্বপ্ন দেখে, তাই না? আপনি ইসলামী সাম্রাজ্যের মধ্যে বসে আপনি এই পুঁজিবাদী গণতন্ত্রের আপনি জয়গান গাইতে পারবেন? ইরানের মধ্যে বসে আপনি ওই আমেরিকার যে গণতান্ত্রিক সিস্টেম তার জয়গান আপনি গাইতে পারবেন? আপনাকে ধরে সাথে সাথে কল্লা ফেলে দিবে, তাই না? সুতরাং এই উদাহরণই তো প্রমাণ করে যে বস্তুত পৃথিবীতে কোনটা আপাতত ভালো। দেখেন, কোনো তো মানে তন্ত্র, মানে কোনো তন্ত্র আর কি, মানে কোনো বাদ 100% পারফেক্ট না। 100% পারফেক্ট হলে দুনিয়া চলতো না, ঠিক আছে? প্রত্যেকটা তত্ত্ব, প্রত্যেকটা মতবাদের মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তাহলে এর মধ্যে আমাদের কোনটা বেছে নিতে হবে? আমাদের সেটা বেছে নিতে হবে যে মতবাদের মধ্যে ভালোর সংখ্যা বেশি আর খারাপ কম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।